হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। শুরু হয়ে গেল বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। ৩রা জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে নতুন সভাপতির নাম। নৈশ টহলদারিতে পুলিশের গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত্যু ২ পুলিশ কর্মীর। মহিষাদল থানার গাড়ুঘাটার ঘটনায় গ্রেপ্তার ঘাতক ডাম্পারের চালক। ৮ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী। ৫ দেশে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে বুধবার দিল্লি থেকে উড়ল বিশেষ বিমান। শাস্তি ঘোষণা শেখ হাসিনার। আদালত অবমাননার একটি মামলায় তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাস্তি ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী দলাই লামা জন্মাবে কোনো স্বাধীন দেশে। ৯০তম জন্মদিনে ঘোষণা করলেন দলাই লামা। নিশ্চিত করলেন এই পরম্পরা চালু থাকবে। ২০৩৬ অলিম্পিক আয়োজনের প্রস্তাব করল ভারত। আহমেদাবাদ হতে চলেছে অলিম্পিক সিটি। প্রস্তাব গ্রহণ করল অলিম্পিক কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৮ দিন দেশে থাকছেন না। ৫ দেশে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে বুধবার সকালে দিল্লি থেকে উড়েছে তার বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া 1। এই সফরে প্রধানমন্ত্রী প্রথমে যাবেন ঘানায়, সেখান থেকে ত্রিনিদাদ, টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নাম্বিয়ায়। প্রধানমন্ত্রী হওয়ার পর বিগত ১১ বছরে দীর্ঘ বিদেশ সফর করেননি প্রধানমন্ত্রী। অতীতে কোনো প্রধানমন্ত্রীর এত লম্বা সফরের নজির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৮ দিন দেশে থাকছেন না। প্রধানমন্ত্রী হওয়ার পর বিগত ১১ বছরে দীর্ঘ বিদেশ সফর করেননি প্রধানমন্ত্রী। অতীতে কোনো প্রধানমন্ত্রীর এত লম্বা সফরের নজির নেই। প্রধানমন্ত্রী মোদী এবার ৫ দেশে গেলেও তার সবচেয়ে বড় কর্মসূচি ব্রাজিলে। সেখানে ৬ ও ৭ জুলাই বসতে চলেছে ব্রিক্সভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। ব্রিক্সের সম্মেলনের ঘোষণাপত্রে পেহেলগাঁওয়ে জঙ্গি হানা এবং পাকিস্তানের মদত দেওয়ার বিষয়টি নথিভুক্ত করতে চান প্রধানমন্ত্রী। বস্তুত এই সফরে সেটাই ভারতের কাছে চ্যালেঞ্জ। গত সপ্তাহে চীনে এসসিও দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শত চেষ্টা করেও পাক নিন্দা সম্মেলনের ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে পারেননি। প্রতিবাদে ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি রাজনাথ। অন্যদিকে অর্থনীতি বিষয়ক মঞ্চ ব্রিক্সের এবারে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট, যথাক্রমে শি জিনপিং এবং পুতিন। আর পাকিস্তান ব্রিক্সের সদস্য নয়। ভারত এই সুযোগে এই আন্তর্জাতিক মঞ্চে পেহেলগাঁওয়ের ঘটনা এবং পাকিস্তানের ভূমিকার নিন্দা নথিভুক্ত করতে চাইছে। বুধবার সকালে দেশ ছাড়ার আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, আগামী কয়েকদিন আমি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ার বিভিন্ন দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দেব। বিশ্ব নেতাদের সঙ্গে আলাপচারিতায় গোটা বিশ্বকে আরও এগিয়ে নিতে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রায় ৩ দশক পর ঘানায় ভারতের কোনো প্রধানমন্ত্রী যাচ্ছেন। ত্রিনিদাদ ও টোবাগোয় ভারতের প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ২৭ বছর পর। আর্জেন্টিনায় ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরটি হতে চলেছে ৫৭ বছর পর। নামিবিয়াতেও ২৭ বছর পর পা রাখতে চলেছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর সম্মানে নামিবিয়া সরকার তাদের জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডেকেছেন। মোদী সভায় ভাষণ দেবেন। হাই নিউজ নেটওয়ার্ক। ২৪ ঘন্টায় ১১ বার মেঘভাঙা বৃষ্টি, ৪টি হড়পা। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে নাজেহাল হিমাচল প্রদেশ। মঙ্গলবারও রাতভর ভারী বৃষ্টি হয়েছে মন্ডি সহ একাধিক জেলায়। এখনো পর্যন্ত জেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ অন্তত ১৬। সোমবার সন্ধ্যা থেকে মান্ডিতে ২৫৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সারা রাজ্যে মোট ১১ বার মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। এর বেশিরভাগই হয়েছে মান্ডি জেলায়। কোথাও কোথাও ধসও নেমেছে। একটানা বৃষ্টি এবং একের পর এক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বুধবারও কাংড়া, সোলান এবং সিরমৌর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে উনা, হামিরপুর, কাংড়া এবং মান্ডি জেলায়। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে রাজ্যে ৪০৬টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে ২৪৮টি মান্ডি জেলায়। মান্ডি জুড়ে ৯৯৪টি ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে, ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সরকারি সূত্রে খবর, মান্ডি জেলার গোহরে ৪টি, কারসোগে ৩টি, ধরমপুরে ২টি এবং থুনাগে ১টি মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। বাডা এবং তালওয়ারায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কারসোগ এবং যোগিন্দারনগরের নেরিকোটলা থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিপদ এড়াতে মান্ডি এবং হামিরপুর জেলা প্রশাসনের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সরকারি কর্তারা জানিয়েছেন, মান্ডিতে ২৪টি বাড়ি, ১২টি গবাদি পশুর খোয়ার, একটি সেতু এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩০টিরও বেশি গবাদি পশুর।
এ বিষয়ে মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগান বলেন, মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবানের জেরে জেলার বহু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে হাত লাগিয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর, হোমগার্ড এবং পুলিশের যৌথ দল। জেলার সমস্ত নদী ও খালগুলি উপচে পড়ার মতন অবস্থা। বিপাশা নদীর ওপরে পাণ্ডহ বাঁধ থেকে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা, ফলে বিপাকে পড়েছেন পর্যটক ও সাধারণ যাত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, 20 জুন রাজ্যে বর্ষা প্রবেশের পর থেকে এখনো পর্যন্ত হিমাচল প্রদেশে 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, 2-3 বছরে মেঘভাঙা বৃষ্টির ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এর নেপথ্যের কারণও পর্যালোচনা করে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার বিদেশে বিপাকের মুখে পড়তে পারে এয়ার ইন্ডিয়া। সূত্রের খবর, আহমেদাবাদ কাণ্ডের জেরে মৃতদের মধ্যে যারা ব্রিটেনের, তাদের পরিবার ভারতীয় বিমান সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। পাশাপাশি মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এর বিরুদ্ধেও আদালতে যেতে পারেন তারা। গত 12 জুন দুপুরে টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় 241 জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান ছিলেন। এবার বিদেশে বিপাকের মুখে এয়ার ইন্ডিয়া। সূত্রের খবর, বেশ কয়েকটি আন্তর্জাতিক ল ফার্ম ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রিটেনের কিস্টোন এবং আমেরিকার উইন্ডসার ল ফার্ম। শীঘ্রই তারা নাকি ভারতীয় বিমান সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এর বিরুদ্ধেও আদালতে যেতে পারে ফার্মগুলি। কিস্টোন ল ফার্মের এক অংশীদার জেমস হেলি প্র্যাট বলেন, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ব্রিটেনের যে নাগরিকদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। বর্তমানে আমরা সমস্ত নথি এবং এখনও পর্যন্ত যে তথ্যগুলি প্রকাশ্যে এসেছে সেগুলি খতিয়ে দেখছি। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি আমরা বোয়িং এর বিরুদ্ধেও লন্ডন হাইকোর্টে মামলা দায়েরের কথা ভাবছি। ল ফার্মটির তরফে জানানো হয়েছে, মন্ট্রিয়াল কনভেনশনের মতো আন্তর্জাতিক আইন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে আমেরিকা কিংবা ব্রিটেনে মামলা দায়ের করার অনুমতি দেয়। এই আইন অনুযায়ী কোনো বিমান সংস্থার বিমান এই সমস্ত দেশে পরিষেবা প্রদান করলে অথবা এই দেশগুলির সঙ্গে যদি আক্রান্তদের যোগ থাকে তাহলে মামলা দায়ের করা যায়। এক্ষেত্রে কোনো যাত্রীর মৃত্যু হলে অথবা আক্রান্ত হলেও এই বিমান সংস্থাকে সম্পূর্ণরূপে দায়ী করা যায়। মামলার নিরিখে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়। হাই নিউজ নেটওয়ার্ক। আবার বিতর্কে বোয়িং। সোমবার সাংহাই থেকে টোকিও যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ করেই মাত্র 10 মিনিটে 26,000 ফুট নিচে নেমে এলো একটি যাত্রীবাহী বিমান। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানিয়ে যাত্রীরা বলেন, মনে হচ্ছিল জীবন শেষ হয়ে যাচ্ছে। স্প্রিং এয়ারলাইন্সের বোয়িং 737 বিমানটি সাংহাইয়ের পুডং বিমানবন্দর থেকে উড়ে টোকিওর নারিতা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। আচমকাই বিমানটি 36,000 ফুট থেকে মাত্র 10 মিনিটের মধ্যে নেমে আসে 10,500 ফুটের নিচে। বিমানে থাকা যাত্রীরা জানান, হঠাৎ করেই অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে। বিমান কর্মীরা চিৎকার করে যাত্রীদের সুরক্ষার নির্দেশ দেন। অনেকেই ভয়ে কাঁদতে শুরু করেন। কেউ কেউ শেষবারের মতো পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কেউ আবার ব্যাংকের পিন নম্বরও জানিয়ে দেন কাছের মানুষদের। বিমানে মোট 191 জন যাত্রী ছিলেন। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে জরুরি অবতরণের ব্যবস্থা করেন। ক্রুদের তৎপরতায় বিমানটি নিরাপদে নেমে আসে। এই ঘটনার পর বিমান সংস্থা ও নিরাপত্তা দফতর তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখনো জানা যায়নি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার একটি মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে সশ্রম নয়, বিনাশ্রম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ বিরোধী এবং পুলিশ প্রশাসন ও তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ করে মামলা হয়েছিল। আওয়ামী লীগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার এই সংক্রান্ত ফোনালাপ ফাঁস হওয়ার পর মামলা হয়। বুধবার ট্রাইব্যুনাল চূড়ান্ত শুনানি শেষে শেখ হাসিনাকে 6 মাস এবং অপর আসামিকে 2 মাস বিনাশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে। হাসিনা গদিচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় তার বিরুদ্ধেই সাজা ঘোষণা করল আদালত। হাসিনার বিরুদ্ধে যে ফোন আলাপের ভিত্তিতে মামলা হয়েছিল তাতে এক নারী কণ্ঠকে বলতে শোনা যায়, আমার নামে 250 খুনের মামলা হয়েছে, অর্থাৎ আমি 250 খুন করার পারমিশন পেয়ে গিয়েছি। সেই সঙ্গে তাকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে পুলিশ এবং তদন্তকারীরা নিপীড়ন নির্যাতন করেছে তারা কেউ রেহাই পাবে না।
বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের বেঞ্চের রায় ব্যাখ্যা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ওই কণ্ঠস্বর শেখ হাসিনার। পরীক্ষায় জানা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এই হুমকি দিয়েছেন। ওই ফাইলটি এআই এর মাধ্যমে তৈরি নয়। বুধবার শুনানিতে হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সাবেক প্রধানমন্ত্রীকে নির্দোষ বলে দাবি করেন। বিচারপতি শুনানি শেষে কয়েক ঘন্টার মধ্যেই রায় ঘোষণা করে দেন। তাতে সাবেক প্রধানমন্ত্রীকে 6 মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। গাজা যুদ্ধে 60 দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব তারা দিয়েছিলেন তা ইসরায়েল মেনে নিতে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই দাবি করেছেন। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, ইসরায়েল যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলিতে রাজি হয়েছে। এই 60 দিনের যুদ্ধবিরতির সময় আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাব যাতে যুদ্ধের স্থায়ী অবসান হয়। গাজা যুদ্ধে 60 দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব তারা দিয়েছিলেন তা ইসরায়েল মেনে নিতে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই দাবি করেছেন। তিনি আরও জানান, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা এই চূড়ান্ত প্রস্তাবে হামাসের কাছে পৌঁছে দেবেন। ট্রাম্পের বার্তা, আমি আশা করছি পশ্চিম এশিয়ার স্বার্থে হামাস এই প্রস্তাব গ্রহণ করবেন, কারণ এরপর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এর আগে এক সংবাদ মাধ্যমকে ট্রাম্প জানিয়েছিলেন তিনি আশা করছেন আগামী সপ্তাহেই গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল হামাসের মধ্যে বন্দি মুক্তি সহ একটি যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। এ নিয়ে আগামী সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। এই চুক্তির মূল শর্ত হল 60 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস বন্দীদের মুক্ত করবে। পরবর্তীতে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে এবং নিহত ফিলিস্তিনিদের দেহাবশেষ ফিরিয়ে দেবে। তবে ইসরায়েলের তরফে জানানো হয়েছে তারা তখনই যুদ্ধ থামাবে যখন হামাস নিরস্ত্র হবে। এদিকে হামাসও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা অস্ত্র ছাড়বে না। গাজায় যুদ্ধ শুরু হয় 2023 সালের 7 অক্টোবর, যখন হামাস নেতৃত্বাধীন জঙ্গিরা ইসরায়েলে হামলা চালায়। প্রায় 1200 মানুষ নিহত হন এবং 251 জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়। তার জবাবে ইসরায়েল গাজায় তীব্র সামরিক অভিযান চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী ইসরায়েলের এই অভিযানে এখনো পর্যন্ত 56,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গোটা গাজার জনসংখ্যাই কার্যত ঘরছাড়া হয়ে পড়েছে। ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে, যদি ইসরায়েল তা অস্বীকার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রের ওপর হামলা চালিয়ে যে চাপ তৈরি করেছে সেটারই কৌশলগত প্রয়োগ ঘটিয়ে ট্রাম্প এবার গাজা যুদ্ধ থামাতে উদ্যোগ নিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন তিনি নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন যুদ্ধবিরতি নিয়ে। তার কথায়, আমরা চাই যুদ্ধবিরতি হোক, বন্দীরা ফিরে আসুক। আশা করছি আগামী সপ্তাহেই কিছু একটা ফল আসবে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংস্কার এবং অভিবাসন সংক্রান্ত বিল অনুমোদন করল মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ। মঙ্গলবার সেনেটে ভোটাভুটির মাধ্যমে বিলটি অনুমোদন পেয়েছে। মার্কিন আইনসভার নীতি মেনে পরের দফায় বিলটি কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর অনুমোদনের জন্য পেশ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স এবং সরকারি খরচ সংক্রান্ত বিতর্কিত বিল পাশ করল মার্কিন সেনেট। ভোটাভুটিতে সমান সংখ্যক মতপার্থক্য দেখা যাওয়ার পর উপরাষ্ট্রপতি জেডি ভান্সের একটি টাই ব্রেকিং ভোটে পাশ হয় বিলটি। মোট 51-50 ভোটে পাশ হওয়া এই বিলের নাম দেওয়া হয়েছে ওয়ান বিগ বিউটিফুল বিল। বিলটির মূল বিষয়বস্তু হল মোট $4.5 ট্রিলিয়ন কর ছাড় এবং $1.2 ট্রিলিয়ন সরকারি খরচ কমানো। সেনেট মেজরিটি লিডার জন থুনের নেতৃত্বে বিলটি পাশ করানোর জন্য পর্যাপ্ত সমর্থন জোগাড় করা হয়। এখন এই বিল যাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে, যেখানে সেটি ভোটের মুখে পড়বে। তবে হাউসে এই বিলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, কারণ কংগ্রেসে কিছু রক্ষণশীল এবং মধ্যপন্থী সদস্য এই বিলের বিরোধিতা করেছেন। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী ট্রাম্প এই বিলের মাধ্যমে তার প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ আইনগত এজেন্ডাকে একসঙ্গে একটি প্যাকেজে রূপ দিতে চাইছেন। এই বিলটি পাশ হলে 2025 সালের শুরুতে যেসব ট্রাম্প ট্যাক্স ছাড় শেষ হয়ে যেত সেগুলি এড়ানো সম্ভব হবে। পাশাপাশি ব্যবসার জন্য কিছু পুরনো কর ছাড় স্থায়ী হবে। ট্রাম্পের দাবি, এতে দেশের অর্থনীতি বৃদ্ধিতে গতি আসবে। এই বিলের মধ্যে নতুন কিছু কর ছাড়ও রাখা হয়েছে, যেমন বকশিস, গাড়ির ঋণ ও অতিরিক্ত সময় কাজ করলে কর ছাড়ের সুবিধা। একই সঙ্গে বাবা মা ও প্রবীণদের জন্য কর ছাড় আরও বাড়ানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। চীন অধিকৃত তিব্বতে নয়, পরবর্তী দলাই লামা জন্মাবেন কোনো স্বাধীন দেশে, জানিয়ে দিলেন দলাই লামা। তিব্বতীদের ধর্মগুরু, যাকে তিব্বতীরা গৌতম বুদ্ধের অবতার বলে মানে, 90 পেরোলেন দলাই লামা। ইতিমধ্যেই তার উত্তরসূরি নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর সঙ্গে জুড়ে আছে আন্তর্জাতিক রাজনীতি।
দলাই লামার পরবর্তী উত্তরসূরি কে হবেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে বর্তমান দলাই লামা স্পষ্ট করে দিয়েছেন, তার মৃত্যুর পরও দলাই লামা প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে এবং ভবিষ্যতের উত্তরসূরি বেছে নেবেন মুক্ত তিব্বতীরাই। চীনের হস্তক্ষেপকে একেবারেই অস্বীকার করেছেন তিনি বলেন, তিব্বতবাসীর অনুরোধে আমি নিশ্চিত করছি যে দলাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে। এছাড়া মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে তিনি আরও বলেন, আমার পরবর্তী পুনর্জন্ম স্বীকৃত করার পূর্ণ অধিকার শুধুমাত্র গাদেন ফোদ্রাং ট্রাস্টের হাতে। এ বিষয়ে অন্য কোনো ব্যক্তি বা সরকারের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুযায়ী দলাই লামা হলেন এক আধ্যাত্মিক নেতা, যিনি পূর্ববর্তী দলাই লামার পুনর্জন্ম হিসেবে বিবেচিত হন। এই নির্বাচনের পদ্ধতি শতাব্দী প্রাচীন এবং তিব্বতের ধর্মীয় সমাজের মাধ্যমেই পরিচালিত হয়। তবে চীনা সরকার দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, দলাই লামার উত্তরসূরি বেছে নেওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের অনুমোদন থাকা বাধ্যতামূলক। চীনের মতে এই প্রক্রিয়া প্রশাসনিক এবং সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত। এই অবস্থান ঘিরে বিরোধ তৈরি হয়েছে। তিব্বতের নির্বাসিত সরকার জানিয়েছে, চীনের হস্তক্ষেপ তারা মানবে না। তাদের দাবি, দলাই লামার পুনর্জন্ম একটি নিখাত ধর্মীয় বিষয়, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ অনুচিত। ভারতের ধর্মশালায় অবস্থিত দলাই লামা বর্তমানে 89 বছর বয়সী। 1959 সালে চীনা সেনা অভিযানের পর তিনি ভারতে আশ্রয় নেন। তার নেতৃত্বে ভারত থেকেই তিব্বতের নির্বাসিত সরকার কাজ করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা কেবলমাত্র তিব্বতীদের নির্ধারিত ধর্মীয় প্রক্রিয়াকেই স্বীকৃতি দেবেন। 2020 সালে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া তিব্বত পলিসি অ্যান্ড সাপোর্ট অ্যাক্টে বলা হয়েছে, চীন যদি জোর করে কোনো দলাই লামাকে নিযুক্ত করে, তারা তাকে স্বীকৃতি দেবে না। সব মিলিয়ে দলাই লামার উত্তরসূরি নির্বাচন এখন শুধু ধর্মীয় ইস্যু নয়, এটি হয়ে উঠেছে একটি রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। তিব্বতের ভবিষ্যৎ পরিচয় ও স্বাধীনতার প্রশ্ন এ নিয়েই আবর্তিত হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মুর্শিদাবাদের সুতির ডিহিগ্রাম এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম পেটের তাগিদে উড়িষ্যা শ্রমিকের কাজে গিয়েছিলেন। তিনি ভাগ্য ফেরার আশায় কম বেশি লটারির টিকিট তিনি কিনতেন। তবে এভাবে রাতারাতি ভাগ্য বদলের কথা ভাবেননি কোনোদিনই। 29 জুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে 30 টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। রাতেই মেলে সুসংবাদ। লটারি বিক্রেতা ফোন করে তাকে জানান 1 কোটি টাকা জিতেছেন তিনি। এই খবরে প্রথমে বিশ্বাসই করতে পারেননি শহীদুল। খবর পেয়েই সুদূর ওড়িশা থেকে সুতির বাড়িতে ফিরলেন যুবক। ছেলে চাকরি করে পুলিশে, সেই পুলিশের সাজেই সমাজ মাধ্যমে পোস্ট গাইঘাটার যুবকের। পুলিশের নজরে আসতেই জানা গেল পুরোটাই ভুয়ো। তারপর আসল পুলিশের হাতে গ্রেফতার নকল পুলিশ। সবার শখ তার অনেক দিনের, আর সেই জন্য পুলিশের পোশাক পরে ঘোরাফেরা। নিজেকে পুলিশ বলে পরিচয়ও দিতেন সমাজ মাধ্যমে ওই যুবক। জানাতেন সল্টলেকের বিকাশ ভবনে তিনি পোস্টিং এ আছেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও আপলোড করতেন পুলিশের পোশাকে। ঘটনার কথা কানে যায় পুলিশ আধিকারিকদের। অবশেষে আসল পুলিশের হাতে পাকড়াও নকল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁর গাইঘাটা থানা এলাকায়। ধৃত ওই যুবকের নাম অঙ্কিত ঘোষ, বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গি এলাকায়। 1 বছর ধরে পুলিশ পরিচয়ে তিনি এলাকায় ঘুরছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গাইঘাটা থানার আধিকারিকদের কাছে খবর আসে এক যুবক পুলিশের পোশাক পরে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। নিজেকে পুলিশ বলে এলাকায় পরিচয় দিতেন তিনি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাক পরে একাধিক ছবিও আপলোড করা হতো। একাধিক তথ্য পাওয়ার পর গাইঘাটা থানার পুলিশ শিমুলপুর চৌরঙ্গি এলাকায় ওই যুবকের বাড়িতে হানা দেয়। অঙ্কিত কোথায় কাজ করেন, তিনি কি পোস্টে আছেন, সেই সমস্ত প্রশ্ন করা হয়। কিন্তু ওই যুবকের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। গাইঘাটা থানার আধিকারিকরা পুলিশের চাকরির কাগজপত্রও দেখতে চান, কিন্তু নিয়োগপত্র কিছুই দেখাতে পারেননি তিনি। তারপরই সন্দেহ আরো গাঢ় হয় গাইঘাটা থানার আধিকারিকদের। একাধিক প্রশ্নের সামনে পড়ে শেষ পর্যন্ত সত্যিটা বেরিয়ে পড়ে। জানা যায়, অঙ্কিত আদপে পুলিশ কর্মীই নন।
কোথাও কাজও করেন না, কিন্তু পুলিশের পোশাক পরে প্রত্যেকদিন বাড়ি থেকে বেরিয়ে পড়তেন। পরিবারের সদস্যদের অঙ্কিত জানিয়েছিলেন তিনি পুলিশের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। সল্টলেক বিকাশ ভবনে তিনি পোস্টিংয়ে রয়েছেন। ছেলের কথা সহজেই বিশ্বাস করেছিলেন পরিবারের অন্যান্যরা। ছেলে পুলিশ বলে পরিবারের লোকজন গর্বও করতেন, কিন্তু ছেলের এই কীর্তি দেখে হতবাক পরিবারের লোকজনও। গাইঘাটা থানা পুলিশের আধিকারিকেরা ওই বাড়ি থেকে একাধিক পুলিশের পোশাক, নেমপ্লেট সহ একাধিক ভুয়ো নথি উদ্ধার করেছেন। তারপরই মঙ্গলবার অঙ্কিতকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কেবলই কি পুলিশ হওয়ার নেশা, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল ধৃত যুবকের, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা। দক্ষিণ শাখায় আরও 3টি ইএমইউ স্পেশাল ট্রেন চালু হতে চলেছে। আগে দক্ষিণ শাখায় আরও 5টি ও বনগাঁ শাখায় 5টি, মোট 10টি বিশেষ ট্রেন চালু। ভিড় সামলাতে শিয়ালদা ডিভিশনে ফের বাড়ছে লোকাল ট্রেন। দক্ষিণ শাখায় আরও 3টি ইএমইউ স্পেশাল ট্রেন চালু হতে চলেছে। নতুন এই পরিষেবাগুলি মূলত পরীক্ষামূলকভাবে চালানো হবে ডায়মন্ড হারবার শাখায়। কিছুদিন আগে দক্ষিণ শাখায় আরও 5টি ও বনগাঁ শাখায় 5টি, মোট 10টি বিশেষ ট্রেন চালু হয়েছে। এবার তা বাড়ছে 13তে। বালিগঞ্জ থেকে শিয়ালদা ও দমদম পর্যন্ত যে অতিরিক্ত যাত্রী চাপ তা কমাতে এই বিশেষ পদক্ষেপ রেলের। ডিভিশনের এক রেলকর্তার কথায়, বিমানবন্দর থেকে উত্তর ও দক্ষিণে মেট্রো চালু হলেই এর সুফল মিলবে। অসংখ্য যাত্রী বালিগঞ্জ ও দমদম ক্যান্টনমেন্টে নেমে গন্তব্যে পৌঁছাবেন। রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে। তাই 3টি নতুন ইএমইউ ট্রেন এই রুটগুলিতে চালানো হবে। সময়সূচিও তৈরি। সোনারপুর থেকে ডায়মন্ড হারবারের মধ্যে চলবে একটি লোকাল, যা সোনারপুর থেকে রওনা দেবে ভোর 5টায় এবং 6টা 5 মিনিটে পৌঁছাবে ডায়মন্ড হারবারে। দ্বিতীয় ট্রেনটি চলবে ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জে। এই স্পেশাল ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল 6টা 30 মিনিটে এবং বালিগঞ্জে পৌঁছাবে সকাল 7টা 56 মিনিটে। আর বালিগঞ্জ থেকে সোনারপুরে চলবে তৃতীয় ট্রেনটি। এটি বালিগঞ্জ থেকে ছাড়বে সকাল 8টা 14 মিনিটে এবং সোনারপুর পৌঁছাবে সকাল 8টা 33 মিনিটে। এই 3টি নতুন ট্রেনের পাশাপাশি সময় বদল হচ্ছে একটি পুরনো লোকাল ট্রেনের। 34882 নম্বর সোনারপুর ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি এখন থেকে 10 মিনিট আগে ছাড়বে। আগে যেখানে ট্রেনটি ছাড়তো 4:50 মিনিটে, এখন তা ছাড়বে 4:40 মিনিটে এবং ডায়মন্ড হারবারে পৌঁছাবে সকাল 5টা 45 মিনিটে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার সকালে জঙ্গল পরিদর্শনের সময় সুখিয়া খোলায় জলাধারে 25 বছর বয়সী এক হাতির মৃতদেহ দেখতে পান বনকর্মীরা। এরপর খবর দেওয়া হয় বন আধিকারিকদের। খবর পেয়ে কাশিয়াং বন বিভাগ ও বামন পোখরি রেঞ্জের বন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তারপর বন আধিকারিকরা ঘটনাস্থল থেকে হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পূর্ণবয়স্ক গর্ভবতী হাতির দেহ উদ্ধার। মঙ্গলবার সকালে কার্শিয়াং বন বিভাগের অধীনে বামনপোখরি রেঞ্জের সুখিয়াখোলার একটি জলধারে ওই পূর্ণবয়স্ক হাতির দেহটি উদ্ধার হয়েছে। মূলত 5 বছর আগে এই একই জায়গাতে কানছেড়া নামে আরেক হাতির দেহ উদ্ধার হয়েছিল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জঙ্গলে টহলের সময় সুখিয়াখোলার ওই জলাধারে 25 বছর বয়সী হাতির দেহ দেখতে পান বনকর্মীরা। এরপর খবর দেওয়া হয় বন আধিকারিকদের। খবর পেয়ে কার্শিয়াং বন বিভাগ ও বামনপোখরি রেঞ্জের বন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা পৌঁছে হাতিটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় পশু বিশেষজ্ঞদের। পশু বিশেষজ্ঞরা পৌঁছে জানান হাতিটি গর্ভবতী রয়েছে, তবে শারীরিক অসুস্থতার কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা। পূর্ণবয়স্ক গর্ভবতী হাতির দেহ উদ্ধারের বিষয়ে কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পান্ডে বলেন, হাতি মূলত শারীরিক অসুস্থ হলে তারা জলাধারের কাছে যায়। এই হাতিটির দেহ জলাধারে উদ্ধার হয়েছে। হাতিটি শারীরিক অসুস্থতা থাকার কারণেই জলে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। পাশাপাশি গর্ভবতী ছিল বলে জানা গিয়েছে। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে। তিনি আরও জানান, ময়নাতদন্তের পর হাতিটির দেহ বন দপ্তরের নিয়ম অনুযায়ী শেষকৃত্য করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হাতিটির মৃত্যুর বিষয়ে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 5ই জুন নেপালের একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হয়েছিল। সেখানে চোরা শিকারীদের আক্রমণে হাতিটির মৃত্যু হয়েছে। পাশাপাশি চলতি বছরে নেপালের ঝাপায় একটি কৃষি জমিতে থাকা তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আরেক হাতির মৃত্যু হয়েছিল। এরপরে আরও এক হাতির দেহ উদ্ধার করা হলো। হাই নিউজ নেটওয়ার্ক। ডক্টরস ডেতে উদ্বোধন হয়ে গেল আমার বিধাননগরের মানুষদের ঐক্যতায় বাঁধতে নয়া উদ্যোগ, যেখানে থাকছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী। এই দিনটিকেই ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। বিধানচন্দ্র রায়ের জন্মদিনে উদ্বোধন হয়ে গেল আমার বিধাননগরের। ঐক্যতার টানে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বিধাননগরে। সল্টলেকের বিডি ব্লকের বিডি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল আমার বিধাননগর। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন হিডকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন, বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশনের সদস্য মহারাজ স্বামী বেদ স্বরূপানন্দ, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী দিনে কিভাবে বিধাননগরে আরও বেশি অ্যাক্টিভিটি করা যায় তা জানিয়েছেন দেবাশিস সেন, যেমন কালচারাল ইভেনিংস অ্যান্ড কম্পিটিশন, স্পোর্টস ইভেন্ট, পিকনিক এবং বিভিন্ন ট্যুর, হেলথ, স্পিরিচুয়াল, মোটিভেশনাল টক, পশুদের নিয়ে শো, ফ্যাশন শো সহ আরও অনেক কিছু। বিধাননগরে আমরা ভীষণ প্রাউড, খুব খুশি। এখানে কলকাতা বুক ফেয়ার হয়, এখানে ফিফা আন্ডার 17 খেলা হয় এবং সর্বোপরি দারুণ থিম দুর্গাপুজো হয়। কিন্তু যখন এই ইভেন্টগুলো হয় না তখন যেন কীরকম একটু ম্রিয়মাণ হয়ে পড়ে। প্রত্যেক ব্লকে ব্লকে হাউজিং সোসাইটিতে ছোট ছোট কালচারাল ফাংশন, স্পোর্টস ইত্যাদি হচ্ছে, কিন্তু বিচ্ছিন্নভাবে এক্সচেঞ্জ হচ্ছে না, এক্সচেঞ্জ অফ আইডিয়া হচ্ছে না। আমরা বলছি এসো না সবাই মিলে নেটওয়ার্ক করি, সিটি স্তরে আমরা একটা কিছু করি। আমরা বলছি যে মনে করো এটা একটা ক্লাব, কিন্তু ক্লাবের কোনো বাড়ি নেই, কিন্তু এটা ভার্চুয়াল ক্লাব। পিকনিক হোক, সিনিয়র সিটিজেনদের নিয়ে আউটিং হোক, ইয়াংস্টার যারা ছেলেমেয়েরা আছে তাদের ডেটাবেস তৈরি হোক, তারা কি কি ভালো কাজ করছে দেশে বিদেশে তাদেরকে স্টেজে তুলে দুটো বই উপহার দেওয়া হোক। এইভাবে ইনক্লুসিভ সিটি একটা বানিয়ে, ইনক্লুসিভ নেটওয়ার্ক বানিয়ে, কানেক্টিং সিটিজেন্স করে আমরা চাইছি একটা নতুন ধরনের একটা কমিউনিটি বিল্ডিং করা। এবং এই জন্য আমরা বলছি যে এই সমস্ত শহরব্যাপী একটা স্মার্ট, ভাইব্রেন্ট, গ্রিন অ্যান্ড হ্যাপি সিটি বানাতে গেলে মানুষদের এগিয়ে আসতে হবে এবং আমার বিধাননগর চেষ্টা করবে সবাইকে নিয়ে একত্রিত করা। আমার বিধাননগর নিয়ে আশাবাদী ডাক্তার সুকুমার মুখার্জি। আমার মনে হয় মানুষের তো নেওয়া উচিত। বিধানবাবুর টাইমে পরিবেশ যা ছিল এখন পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গেছে। মানুষের অ্যাটিটিউড, মানুষের বিহেভিয়ার, মানুষের ইনস্টিংক্ট অনেক পাল্টে গেছে এবং সেই জায়গায় কারেকশন দরকার। সেই কারেকশনগুলো করতে হলে কিন্তু যৌথভাবে এইরকম একটা লোক দরকার যে এই জিনিসটার আলোড়ন আনতে পারে। আজকে মানুষের সঙ্গে মানুষের বিশ্বাসের জায়গাটায় চির ধরে গেছে। সেই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি, অনেক কাজ আছে বাকি, অনেক কাজ করা যাবে। সেই রকম লোক আমাদের চাই। নাচ, গান এবং কুইজের মাধ্যমেই শেষ হয় অনুষ্ঠান। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি ঝড়ের শেষে সূর্য ধোয়া ঘর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।